সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী গণিত পূর্ণ সংখ্যার জগৎ। আজকের আলোচনাটি মূলত খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি হচ্ছে পূর্ণ সংখ্যার ক্রম। তো পূর্ণ সংখ্যার জগতে আমরা পূর্ণ সংখ্যা নিয়েই শুধু আলোচনা করে যাচ্ছি। তো আসলে এখানে যেহেতু অধ্যায়টির নামেই হচ্ছে পূর্ণ সংখ্যা, তো এখানে যত আলোচনা আছে সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যার উপরেই আলোচনা হবে। তো আমাদের মূল বিষয়বস্তু হলো যে পূর্ণ সংখ্যার ক্রম বলতে আমরা কি বুঝি। আসলে পূর্ণ সংখ্যার ক্রম দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে কোনগুলো ধনাত্মক সংখ্যা এবং কোনগুলো ঋণাত্মক সংখ্যা। তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 86 সেখানে একটি গল্পের মাধ্যমে পূর্ণ সংখ্যার ক্রমটাকে বোঝানো হয়েছে। তো আমি এই বিষয়ে একটু তোমাদের সাথে শেয়ার করব। পূর্ণ সংখ্যার ক্রম যে আলোচনাটা করা হয়েছে, তো সেখানে দুইজন ব্যক্তিকে দিয়ে শুরু করানো হয়েছে। রমা ও রানী যে গ্রামে বাস করে সেখানে সিঁড়ি বাঁধানো একটি পুকুর আছে। পুকুরের পার হতে নিচতলা পর্যন্ত 10টি ধাপ আছে। কিন্তু তারা পুকুর পাড়ে গিয়ে দেখে যে পার হতে 5টি ধাপ নিচে আছে। তার মানে এই যে মনে করো যে একটা পুকুর পার আছে, তো সেই পুকুর পাড়ে দেখা গেছে যে পুকুর পাড়ের পানিটা 5 ধাপ নিচে নেমে গেছে। বর্ষাকালে পানি কোথায় ওঠে তা দেখার জন্য তারা পানির বর্তমান স্তরকে 0 দ্বারা চিহ্নিত করলো। আমরা দেখি না যে বর্ষাকালে যে পুকুরে যখন বর্ষাকাল আসে তখন দেখা যায় যে পুকুরের পানি কিন্তু উপরে ওঠে, তাই না? এবং যখন বর্ষাকাল চলে যায় তো দীর্ঘদিন পর দেখা যায় ওই পুকুরের পানি কিন্তু নিচে নেমে যায়। তো এই যে বর্ষাকালে পুকুরের পানি উপরে উঠছে এবং বর্ষা চলে যাওয়ার পর কয়েকদিন পর পুকুরের পানি নিচে নেমে যাচ্ছে, তো এই ওঠা এবং নামা এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? পুকুরের পানি ওঠা অর্থাৎ এখানে বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাওয়া মানে কি? এরা যেহেতু ভালো মতো বোঝার জন্য একটা শূন্য বিন্দুকে তারা চিহ্নিত করে নিছে যে শূন্য বিন্দু থেকে পানি উপরে উঠবে না পানি নিচে নামবে। তাহলে শূন্য বিন্দু থেকে পানি যদি উপরে ওঠে তাহলে কিন্তু সেটা বৃদ্ধি পায়, অর্থাৎ সেটা হবে ধনাত্মক সংখ্যা। এবং শূন্য বিন্দু থেকে বা শূন্য চিহ্নিত স্থান থেকে যদি পানি নিচে নেমে যায় তাহলে কিন্তু হ্রাস পায়, অর্থাৎ এটা থেকে বোঝা যায় তখন কিন্তু ঋণাত্মক মান পাওয়া যায়। অর্থাৎ পানি বাড়লে ধনাত্মক এবং পানি কমলে সেটা হবে ঋণাত্মক। তারপর তারা উপরের দিকের ধাপগুলোকে 1 2 3 4 5 দ্বারা চিহ্নিত করলো। তো বর্ষাকালে বৃষ্টির পর তারা দেখলো যে পানির স্তর 3 ধাপ পর্যন্ত নিচে নেমে গেছে। বর্ষা চলে যাওয়ার পর কয়েক মাস পর তারা দেখলো পানির স্তর 0 থেকে 3 ধাপ নিচে নেমে গেছে। কয় ধাপ নিচে নেমে গেছে? 3 ধাপ নিচে নেমে গেছে। তারা দেখেছিল কি যে বর্ষাকালীন সময়ে বৃষ্টির পানি 0 চিহ্নিত স্থান থেকে 3 ধাপ উপরে উঠেছিল এবং বর্ষা চলে যাওয়ার কয়েক মাস পর তারা দেখলো 0 চিহ্নিত স্থান থেকে পুকুরের পানি 3 ধাপ নিচে নেমে গেছে। তার মানে শূন্য বিন্দু থেকে বা 0 চিহ্নিত স্থান থেকে যখন 3 ধাপ উপরে উঠেছিল তখন কিন্তু হয়েছিল ধনাত্মক, তখন মানটা ছিল ধনাত্মক। তার মানে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ধনাত্মক। আর ওই 0 চিহ্নিত স্থান থেকে যখন বৃষ্টির পানি 3 ধাপ নিচে নেমে গিয়েছিল তখন কিন্তু হ্রাস পেয়েছিল। কি পেয়েছিল? হ্রাস পেয়েছিল, অর্থাৎ সেই মানটা কিন্তু হবে ঋণাত্মক। তো তারা একটু চিন্তায় পড়ে গিয়েছিল যে আসলে 0 চিহ্নিত স্থান থেকে উপরে 3 ধাপ এবং 0 চিহ্নিত স্থান থেকে নিচে 3 ধাপ, এটা কিভাবে আমরা চিহ্নিত করব? উপরেও যদি আমরা 1 2 3 4 5, নিচেও যদি আমরা 1 2 3 4 5 এভাবে চিহ্নিত করি তাহলে তো বোঝা যাবে না যে বৃষ্টির পানি বৃদ্ধি পেল না হ্রাস পেল। তো এটা বোঝানোর জন্য তারা কি করলো? তারা ভাবলো, চিন্তা করলো যে যদি বৃষ্টির পানি অর্থাৎ পুকুরে যে পানি আছে এই পুকুরের পানি যদি 0 চিহ্নিত স্থান থেকে 3 ধাপ নিচে নেমে যায়, অর্থাৎ নিচের দিকে যদি নেমে যায় তার মানে কমে গেল। তাহলে কমে যাওয়াটাকে তারা বললো যে এটা হবে ঋণাত্মক এবং পুকুরের পানি যখন বৃদ্ধি পাবে সেটাকে ধরা হলো ধনাত্মক, অর্থাৎ কমে যাওয়াকে তখন তারা নাম দিল ঋণাত্মক। যে যত ধাপ নিচে নামবে আমরা
তখন -1, -2, -3 এইভাবে চিহ্নিত করব। তারা এই সিদ্ধান্ত নিল, কিন্তু তারা তখন ভাবলো যে শূন্যর চেয়ে ছোট বা শূন্য থেকে নিচে নামলে সেটাকে আমরা বিয়োগ চিহ্ন দ্বারা চিহ্নিত করব। যেমন -1, -2, -3, -4, -5। এক কথা, শূন্য চিহ্নিত স্থান থেকে যদি পুকুরের পানি নিচের স্তরের দিকে নেমে যায় তাহলে সেটাকে আমরা বিয়োগ চিহ্ন দ্বারা চিহ্নিত করব। তাহলে আমরা সহজে সেটা বুঝতে পারবো এবং আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বুঝতে সুবিধা হবে। তো এরপর ওই পুকুরের পানি কিছুদিন পর দেখা গেল আরও এক ধাপ নিচে নেমে গেল। প্রথমে কিন্তু শূন্য চিহ্নিত স্থান থেকে 3 ধাপ নিচে নেমে গিয়েছিল, তো কিছুদিন পর দেখা গেল আরও এক ধাপ নিচে নেমে গেল। তখন কি হবে? তখন হবে -4। তখন হবে -4। যদি দেখা যায় আরও কিছুদিন পর পানির স্তর আরও এক ধাপ নিচে নামে যায় তখন হবে -5। তো এইভাবে কিন্তু ক্রমান্বয়ে শূন্য চিহ্নিত স্থান থেকে যদি পানি কমতে থাকে তাহলে মান কমতে থাকবে। আর যদি আবার কখনো বর্ষা শুরু হয় আর তখন যদি বৃষ্টির পানি মানে পুকুরে ভরাট হওয়ার পর সেই পানি যদি বাড়তে থাকে তাহলে সেটা হবে বৃদ্ধি। তখন হবে পুকুরের পানি তখন বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পাওয়া মানে ধনাত্মক। তাহলে হ্রাস হলে ঋণাত্মক, বৃদ্ধি হলে ধনাত্মক। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর সেটা অবশ্যই নির্দিষ্ট স্তর অর্থাৎ শূন্য চিহ্নিত স্থান থেকে তোমাকে চিহ্নিত করতে হবে। তুমি যদি শূন্য চিহ্নিত স্থান থেকে ধনাত্মক এবং ঋণাত্মক আইডেন্টিফাই করতে চাও তাহলে তোমাকে এই পদ্ধতিটা বেছে নিতে হবে। শূন্য চিহ্নিত স্থান থেকে উপরে হলে ধনাত্মক, নিচে হলে ঋণাত্মক। মূলত ধনাত্মক এবং ঋণাত্মক বোঝানোর জন্যই কিন্তু পূর্ণ সংখ্যার ক্রম। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা জিনিসগুলো ভালো মতো একটু বুঝতে চাই। সেটা হলো যে মনে করো শূন্য, এই শূন্য বিন্দু থেকে যদি উপরের ধাপ হয় তাহলে সেটা কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, ডট ডট। তার মানে হলো যে 1 এর চেয়ে কিন্তু 2 বড়, তাই না? এবং 2 এর চেয়ে কিন্তু 3 বড়, আবার 3 এর চেয়ে কিন্তু 4 বড়, 4 বড়, আবার 4 এর চেয়ে কিন্তু 5 বড়। তার মানে এই ক্রমটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে শূন্য চিহ্নিত স্থান থেকে উপরে উঠতে থাকলে মান বাড়তে থাকবে, কারণ 1 এর চেয়ে 2 বড়, 2 এর চেয়ে 3 বড়, 3 এর চেয়ে 4 বড়, 4 এর চেয়ে 5 বড়। আর যদি শূন্য বিন্দুর নিচে নামে, এটা দ্বারা বোঝাচ্ছে কি এই 1, 2, তার মানে এটা হচ্ছে শূন্য থেকে কি বড়, এই মানগুলো হচ্ছে শূন্য থেকে বড়। আর যদি শূন্য থেকে দেখা যাচ্ছে যে মান ছোট হয়, শূন্য থেকে যদি মান ছোট হয় তাহলে কি হবে? দেখা যাবে -1, আবার -1 এর চেয়ে ছোট হবে কি? -1 এর চেয়ে ছোট হবে -2, আবার -2 এর চেয়ে ছোট হবে -3, আবার -3 এর চেয়ে ছোট হবে -4। এভাবে কিন্তু ক্রমগুলো চলতে থাকবে। অর্থাৎ শূন্য চিহ্নিত স্থান থেকে উপরে উঠতে থাকলে হবে ধনাত্মক, তখন মান বাড়তে থাকবে, এবং শূন্য চিহ্নিত স্থান থেকে নিচে নামতে থাকলে মান কমতে থাকবে, মানে ঋণাত্মক। বোঝা গেছে? তো এখান থেকেও আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে এই যে -1 এবং 0 কোন সংখ্যাটি কার ডানে অবস্থিত, এটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি। যেমন -1 এর ডানে 0 অবস্থিত, -2 এর ডানে -1 অবস্থিত, -3 এর ডানে -2 অবস্থিত, -4 এর ডানে -3 অবস্থিত। আবার যদি এখানে আমরা একটু লুপ দেই যে 1 এর চেয়ে 1 এর ডানে 2 অবস্থিত, 2 এর ডানে 3 অবস্থিত, 3 এর ডানে 4 অবস্থিত, 4 এর ডানে 5 অবস্থিত। তো এটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে কোন সংখ্যাটা কোন সংখ্যার ডানে অবস্থিত। তার মানে এই জিনিসটা থেকে আমরা একদম ক্লিয়ার যে পূর্ণ সংখ্যার ক্রম জিনিসটা হচ্ছে যে শূন্য চিহ্নিত স্থান থেকে মান যদি বাড়ে তাহলে ধনাত্মক, আর শূন্য চিহ্নিত স্থান থেকে মান যদি কমে তাহলে হবে ঋণাত্মক, আর ঋণাত্মক মান হলে হবে মাইনাস, ধনাত্মক মান হলে হবে প্লাস। তো অবশ্যই তোমরা জানো ঋণাত্মক মানের চেয়ে ধনাত্মক মান কিন্তু সর্বদাই বড় হয়। ঋণাত্মক মান ছোট, ধনাত্মক মান বড়। এই জন্য আমরা এটাকে বলতে পারি মাইনাস লেস দ্যান প্লাস,
মানে মাইনাসের চেয়ে প্লাস বড়, আর যে মানগুলো সংখ্যার ডানে থাকে সেই মানগুলো কিন্তু বড় হয়, সেই মানগুলো বড় হয়। আর বড় বোঝাতে আমরা বৃদ্ধি বুঝি, আর ছোট বোঝাতে আমরা হ্রাস বুঝি। তো এটাই ছিল কি, এটাই ছিল পূর্ণ সংখ্যার ক্রম। তো এই জিনিসগুলোকে যদি আমি তোমাদের সংখ্যা রেখায়ও বোঝাতে যাই, তাহলে দেখব যে এটা যদি আমার মিডল পয়েন্ট হয়, তো এটা আমি শূন্য চিহ্নিত করলাম, মানে এটা শূন্য বিন্দু। তাহলে শূন্য বিন্দু থেকে ডানে 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এইটাকে যদি আমরা একটা পুকুর চিন্তা করি, তাহলে এই পুকুরের এইটা হলো শূন্য চিহ্নিত স্থান, এটা হলো শূন্য চিহ্নিত স্থান বা স্তর, স্থান বা স্তর। এখন এই শূন্য বিন্দু থেকে ডানের যে ধাপ সেগুলো তো হচ্ছে ধনাত্মক 1 2 3 4 5, এবং এটা কিন্তু অসীম পর্যন্ত আছে এবং সীমাহীনভাবে আছে। আর এটা বোঝাতে কিন্তু আমরা কি করি, প্লাস ইনফিনিটি চিহ্ন দেই, তাই না? এবং বামের দিককে -1 -2 -3 -4 -5, এটাও তো সীমাহীনভাবে চলছে, অসীম পর্যন্ত চলছে। তাহলে এটাকে বোঝাতেও আমরা মাইনাস ইনফিনিটি চিহ্ন ব্যবহার করি। তাহলে এই যে পুকুরের শূন্য চিহ্নিত স্থান বা স্তর, এই স্তর থেকে নিচের দিকে বলতে বাম দিকে বোঝায়, আর উপরের দিকে বলতে বোঝায় ডান দিককে, ঠিক আছে? তাহলে শূন্য বিন্দু থেকে আমরা যদি নিচের দিকে দেখি, বা পানি, পুকুরের পানি যদি আমরা মনে করি এক্সাম্পল ফর যে পুকুরের পানি শূন্য স্টেজ বরাবর আছে, তাহলে ওই শূন্য স্টেজ থেকে কয়েকদিন পর বা কয়েক মাস পর পুকুরের পানি কি বৃদ্ধি পাবে? অবশ্যই। যদি বৃষ্টি না হয় বা সেচ ব্যবস্থা যদি না থাকে, তাহলে অবশ্যই কয়েক মাস পর ওই পুকুরের পানি হ্রাস পাবে। তো হ্রাস পেয়ে দেখা গেল শূন্য চিহ্নিত স্থান থেকে এক ধাপ নেমে গেল, তার মানে তখন পানি কোথায় আসবে? -1-এ। আবার দেখা গেল কয়েক মাস পর পানি দ্বিতীয় স্তরে আসলো, মানে 2 ধাপ নেমে গেল, তখন কি -3-তে আসবে। এভাবে ক্রমান্বয়ে যদি বৃষ্টির পানি না হয় এবং সেখানে যদি সেচ ব্যবস্থা না থাকে, এক সময় কিন্তু পানির স্তর কমতে কমতে পুকুরের পানি শুকায় যাবে, তখন মানে কি মাইনাস হতে থাকবে। তো আবার যদি দেখা যায় যে বছর ঘুরে বর্ষাকাল আসলো, তো বর্ষাকালে আবার যদি বৃষ্টি হতে থাকে, তাহলে ওই পুকুর কিন্তু পানিতে ভরপুর হয়ে যাবে, তখন কি ওই পুকুরের স্তর কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকবে, তখন কিন্তু সেটা হবে ধনাত্মক। তখন কি হবে? বৃদ্ধি পেতে 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 যখন শূন্য চিহ্নিত স্থানে এসে পৌঁছাবে, তখন তো এটা শূন্য পর্যন্ত থাকলো। যখন আরো বৃষ্টি হওয়ার ফলে পুকুরে তো আরো পানি বৃদ্ধি পেতে থাকবে, তো বৃদ্ধি পেতে থাকতে থাকতে এক সময় দেখা যাবে যে শূন্য চিহ্নিত স্থান থেকে উপরের দিকে পানি উঠতেছে, মানে 1 2 3 4 5, তখন কিন্তু পানি বৃদ্ধি পাবে। তখন ওটা মানে যখন বৃষ্টির পানি হবে, তখন ওইটা দ্বারা কিন্তু বৃদ্ধি বোঝাবে, আর বৃদ্ধি মানে হচ্ছে ধনাত্মক, মানে তখন মান বাড়তে থাকবে। অর্থাৎ বাম থেকে ডানের দিকে যেতে থাকলে বৃদ্ধি বোঝায়, মানে বাম থেকে ডানে যেতে থাকলে মান বাড়ে, এবং ডান থেকে বামের দিকে আসতে থাকলে মান কমে বা হ্রাস পায়। তো এটাই হচ্ছে পূর্ণ সংখ্যার ক্রম। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের পূর্ণ সংখ্যার ক্রম বোঝানোর জন্য। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো না টেনে যদি দেখো, তাহলে আমি আশা করি তোমরা পূর্ণ সংখ্যার ক্রম একদম ভালো মতো বুঝে যাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।